আসসালামু আলাইকুম। শুরু করছি অ্যাঞ্জেল অ্যাঞ্জেলিনা গল্পের ৩১তম পর্ব। লেখনীতে ফারহানা নিঝুম। থরথর কম্পমান হাত দুটো ন্যান্সির দেহাবয়ব যেন স্থবিরতার এক নির্মম প্রতিমূর্তি। বিস্ফোরিত নেত্রে সে নিবদ্ধ হয়ে তাকিয়ে আছে সম্মুখবর্তী দৃশ্যপটে, যেখানে এক রক্তাক্ত পুরুষ নতজন হয়ে ধীরে ধীরে ধসছে মৃত্যুর প্রান্তসীমায়। লোকটি ভূমিতে হাঁটু কেড়ে বসে আছে, বুকে ক্ষত অবিরাম রক্তস্রোত গড়িয়ে পড়ছে। তবুও তার ওষ্ঠদয় থেমে নেই, প্রাণনাশের কিনারায় দাঁড়িয়ে যেন বিদ্রুপ মিশ্রিত দৃঢ়তার উচ্চারণ করে চলেছে শেষ বাক্যগুলো। ন্যান্সির কর্ণকুহরে প্রতিধ্বনিত হলো তার ভগ্ন অথচ তীক্ষ্ণ কণ্ঠস্বর। বেঁচে ফিরলে কানের নিচে দেব, শুধুমাত্র নিশানা ভুল করার জন্য। গুলিটি তার বক্ষের বাপাশে ঠিক কয়েক আঙ্গুল ওপরে নিকটবর্তী স্থানে আঘাত এনেছে, যেখানে প্রতিটি নিঃশ্বাস মৃত্যুর সঙ্গে লড়াই। অথচ সেই অবস্থাতেও তার কণ্ঠে অদ্ভুত ধৈর্য যেন মৃত্যুকে অবজ্ঞা করছে। ন্যান্সির চেতনা যেন মুহূর্তের জন্য লুপ্ত হয়ে গিয়েছিল। হঠাৎই সম্বিত ফিরে পেতেই তার অন্তলীর আতঙ্ক বিস্ফোরিত হলো অশ্রুধারায়। এক আর্তনাদ ছিঁড়ে বেরিয়ে এলো তার কণ্ঠনালী চিরে। সে দৌড়ে গিয়ে রক্তাক্ত দেহটিকে বুকে জড়িয়ে ধরল। এই এই আফরিদ, শুনছেন? আফরিদ, আমি আমি ভুল করে ফেলেছি, প্লিজ চোখ বন্ধ করবেন না, আমার দিকে তাকান। আপনি যেতে পারেন না আফরিদ, প্লিজ। মেয়েটার কণ্ঠ ভেঙে যাচ্ছে হেসকিতে। প্রতিটি শব্দে অনুশোচনা ও ভয়ের তীব্রতা স্পষ্ট। নাসারন্ধের উপরিভাগ রক্তিমাভা ধারণ করেছে, অশ্রুজলে ভিজে গেছে সমগ্র মুখাবয়ব। অন্যদিকে গুলির বিকট শব্দে ড্রয়িং রুমের অবস্থানরত সকলে তড়িঘড়ি করে ছুটে এলো বাগানের দিকে। দৃশ্যটি প্রত্যক্ষ করতে যেন সময় থমকে দাঁড়ালো, স্তব্ধতা নেমে এলো সবার মাঝে। স্মাইলি দ্রুতগতিতে এগিয়ে এসে ন্যান্সির পাশে বসে পড়ল, তার দৃষ্টিতে আতঙ্ক বিস্ফোরিত। ইদ্রান পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে তীব্র কণ্ঠে নির্দেশ দিল, ঈশান, গাড়ি বের কর এখনই, ফাস্ট। ঈশান আর বিলম্ব করল না, ছুটে গেল গাড়ির দিকে। এই সময় স্মাইলি কাপা হাতে ন্যান্সির মুঠো থেকে রিভলভারটি ছিনিয়ে নিয়ে মাটিতে নিক্ষেপ করল। তার কণ্ঠ ভীত, প্রায় কাঁপতে থাকা ফিসফিস। ইলহাম, তুমি এটা কি করলে? তুমি তুমি ওনাকে মেরে ফেললে? কিন্তু ন্যান্সির নিরুত্তর। তার ঠোঁট স্তব্ধ, কণ্ঠলানি যেন শুকিয়ে যায়। দৃষ্টিতে শূন্যতা, যেন সমস্ত অনুভূতি নিঃশেষ হয়ে গেছে এক নিমেষে। তিতলি দ্রুত পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এলো। সে ন্যান্সির বাহু আঁকড়ে ধরে তাকে টেনে তুলে বলল, চলুন আপু, আপনি এখানে থাকবেন না, এসব দেখবেন না। তিতলি প্রায় জোর করে তাকে নিয়ে ভেতরে নিয়ে যেতে লাগলো। তাদের পিছনে নিঃশব্দে অনুসরণ করলো স্মাইলি, তার মুখেও আতঙ্কের ছাপ সুস্পষ্ট। পেছনে পড়ে রইল রক্তরঞ্জিত বাগান, আর সেখানে মৃত্যুর সঙ্গে সংগ্রামরত এক আহত পুরুষ, যার প্রতিটি ক্ষীণশ্বাস যেন সময়ের বিরুদ্ধে এক শেষ প্রতিরোধ। হাসপাতাল শীতল নির্বাক পরিবেশে অন্তঃস্থলে অপারেশন থিয়েটারের উজ্জ্বল শ্রেতালোর নিথর দেহ নিয়ে শুয়ে আছে আফরিদে হোসেন। চারপাশে তীব্র অ্যান্টিসেপটিকের গন্ধ, যন্ত্রপাতির তীক্ষ্ণ ধাতব শব্দ, আর মনিটরের একঘেয়ে বিপ বিপ ধ্বনি যেন এক অদৃশ্য স্নায়ুচাপে আবদ্ধ করে রেখেছে পুরো পরিবেশটি। অভিজ্ঞ সার্জনদের দল, যাদের হাত সাধারণত অটল ও শীতল স্থিরতায় অভ্যস্ত, আজ যেন অদৃশ্য ভয়ে শিকলে আবদ্ধ। প্রধান সার্জন, যিনি বহু জটিল অপারেশনের সাক্ষী, তিনিও প্রথম দৃষ্টিতে সংকুচিত হয়ে পড়েছিলেন। তার অভ্যন্তরে এক অজ্ঞেয় প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কার এমন দুঃসাহস যে আফরিদে হোসেনের বুকে গুলি করেছে বা করার দুঃসাহস দেখায়। সময় যত গড়াচ্ছে ততই অপারেশন থিয়েটারের ভেতর উত্তেজনার ঘনত্ব বাড়ছে। সার্জিক্যাল ট্রে থেকে একের পর এক সূক্ষ্ম যন্ত্র তুলে নেওয়া হচ্ছে, ক্যাপেল, ফোরসেপ, হেমোট্রাস, প্রতিটি ব্যবহারে যেন নিখুঁততার আর স্নায়বিক চাপের এক অদ্ভুত সমন্বয়। ডক্টরদের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে। যদিও থিয়েটারের শীতাতাপ নিয়ন্ত্রিত, তাদের আঙুল হালকা কম্পন, তবুও পেশাদারিত্বের কঠোর আবরণে তা আড়াল করার আপ্রাণ চেষ্টা। অবশেষে এক নিঃশ্বাসবিহীন মুহূর্তে প্রধান সার্জন ফোরসেপ ধীরে ধীরে ক্ষতস্থলের গভীর থেকে প্রবেশ করালো। কয়েক সেকেন্ড যেন অন্তকালের সমান দীর্ঘ হয়ে উঠল। তারপর সতর্ক নিপুণতায় তিনি গুলিটিকে টেনে বের করলেন। এক মুহূর্তের জন্য পুরো থিয়েটার নিস্তব্ধ। প্রধান সার্জনের চোখে বিস্ময় স্পষ্ট। তার পূর্বাশঙ্কা ছিল গুলি হয়তো হৃৎপিণ্ডকে আঘাত করেছে, যার ফলে পরিস্থিতি চরম বিপর্যয়কর হতে পারত। কিন্তু যা দেখা গেল
তা চিকিৎসা বিজ্ঞানে প্রচলিত যুক্তিতে যেন অস্বীকার করে। সহকারী সার্জন হঠাৎ বিস্ফোরিত চোখে বলে ওঠেন, এটা তো সম্পূর্ণ অবিশ্বাস্য ডক্টর। প্রধান সার্জন নিজে স্তম্ভিত। এতদিন তিনি কেবল পাঠ্যপুস্তক কিংবা গবেষণাপত্রের রিয়াল অ্যানোমালি বা মিরাকুলাস সার্ভাইডালের কথা পড়েছেন, যা শতকরা 1/1-এরও কম সম্ভাবনা ঘটে। কিন্তু আজ তার সামনে বাস্তব রূপে সেই বিরল ঘটনায় উপস্থিত। যা দেখছে তাতে সত্যি অবাক হচ্ছে। সত্যি আফ্রিদি হোসেন সকলের থেকে আলাদা, সর্বদা নিজেকে আলাদা উপস্থাপন করে এসেছে। গুলিটি বুকের বাঁ পাশের মাত্র কয়েক মিলিমিটার পাশ দিয়ে সরে গিয়ে এমনভাবে অবস্থান নিয়েছিল যা প্রাণঘাতী হওয়ার কথা থাকলেও অদ্ভুতভাবে প্রধান অঙ্গগুলোকে অক্ষত রেখেছে, যেন অদৃশ্য কোনো শক্তি মৃত্যুর দুয়ার থেকে তাকে সামান্য দূরে সরিয়ে দিয়েছে। এবং আরও একটি রহস্যময় ঘটনা ঘটেছে যা তাদের বাধ্য করেছে বিশ্বাস করতে। 2 ঘণ্টাব্যাপী টানটান উত্তেজনার পর অপারেশন সমাপ্তির দিকে অগ্রসর হলো। সার্জনদের মুখে ক্লান্তির ছাপ, কিন্তু তার মাঝে এক অদ্ভুত স্বস্তি। অপারেশন থিয়েটারের বাইরে নির্বাক প্রতীক্ষায় দাঁড়িয়ে আছে মৈমুনা হোসেন, ইদ্রান, ঈশান। রয়েছে অনেকগুলো গার্ড যারা বাইরে অপেক্ষা করে চলেছে। ঈশান সবকিছু সামাল দিয়ে তবেই ভেতরে এসেছে, নয়তো বিজনেস টাইকুন আফ্রিদি হোসেন গুলিবিদ্ধ হয়েছে তার শত্রুতার সুযোগ সদ্ব্যবহার করবে না। এটা কি হতে পারে? মৈমুনা হোসেন অস্থির হচ্ছেন প্রথম সন্তানের জন্য। তার দৃষ্টি দরজার দিকে স্থির, অথচ চোখের গভীরে ঘূর্ণায়মান অস্থিরতা, ভয় আর অনিশ্চয়তা স্পষ্ট। আমার বেটাকে এই অসভ্য মেয়েটা শেষ করতে উঠে পড়ে লেগেছে। আমি একবার পৌঁছাই, ছাড়ব না ওকে। আই উইল কিল ইউ ইলহাম। পুরো একটা কথা শ্রবণ করলো ঈশান। কোনো রকম প্রত্যুত্তর করলো না সে। কেউ থুড়ি না কিছু করতে পারবে ইলহাম ন্যান্সি অ্যাঞ্জেলিনার। করলে তো একমাত্র আফ্রিদি হোসেনই করবে। হঠাৎ করে অপারেশন থিয়েটারের দরজা ওপরে লাল বাতিটি নিভে গেল। সময়ের স্থবিরতা যেন ভেঙে পড়ল। মৈমুনা হোসেনের ভেতরে ধুকপুক শব্দটা আরও তীব্র হয়ে উঠল। পরবর্তী মুহূর্তে কী সংবাদ অপেক্ষা করছে তা জানার জন্য তার সমগ্র অস্তিত্ব। ডক্টর বেরিয়ে এলেন, ভয়ে জর্জরিত কণ্ঠে বললেন, অপারেশন ওয়াজ সাকসেসফুল, পেশেন্ট ইজ আউট অফ ডেঞ্জার নাও। ভোরের আকাশ, সূর্য উঠেছে। নতুন দিনের আগমনের বার্তা নিয়ে এসেছে সূর্যমামা। নিজের অস্তিত্ব জানান দিতে প্রখর তাপ ছড়াচ্ছে। এই তো রাতের হিমশীতল আবহাওয়াকে বুড়ো আঙুল দেখিয়ে বলছে, আমি এসে গেছি, এবার তুই ফুট শালা। কেবিনের অন্তঃস্থলে শুয়ে এক দৃষ্টিতে ছাদের দিকে চেয়ে আছে নিষ্ঠুর মানব। মোটা একটা স্থূলাগার সিগারেট ঠোঁটে গুজে ফুঁকে চলেছে সে। কে বলবে কাল পর্যন্ত সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল? সে এখন নির্লিপ্ত প্রশান্তিতে নিমগ্ন। এই জ্ঞান ফেরার সাথে সাথে ডক্টরকে হুমকি ধামকি দিয়ে বলেছে ডিসচার্জ পেপার রেডি করতে, নয়তো হসপিটাল আর খুঁজে পাওয়া যাবে না। অগত্যা বাধ্য হয়ে ডক্টররা তাকে ডিসচার্জ করে দেবে বলে ঠিক করেছে। ঈশান ভেতরে এলো। আফ্রিদকে দেখা মাত্রই উদ্বিগ্ন স্বরে জিজ্ঞাসা করলো, বস আপনি ঠিক আছেন? আফ্রিদ পার্শ্বদৃষ্টি নিক্ষেপ করে ঈশানের দিকে। কিছু একটা স্মৃতির উন্মোচিত হতেই তার কণ্ঠস্বর গম্ভীর গর্জনময় হয়ে উঠল। এদিকে আয় তো ঈশান। ঈশান কোনোরূপ প্রশ্ন না করে আফ্রিদের সন্নিকটে এগিয়ে এলো। বেডের কাছাকাছি যেতেই আচম্বিতে তার হাত খামচে ধরে আফ্রিদ মুচড়ে ধরে ফিসফিসিয়ে বলে, এই হাতেই তুই ওকে কোলে নিয়েছিলি তাই না? হকচকালো ঈশান। আতঙ্ক স্তম্ভিত হয়ে গেল। কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে গেল। এজন্যই বুঝি তাকে ডেকেছে। যা বাবা, সে তো ফেসে গেল। এরূপ পরিস্থিতিতে আকস্মিক বিহম্বল হয়ে কাপা গলায় বলল, বস আমি তো ম্যামকে বাঁচাতে কোলে নিয়েছি। বিশ্বাস করুন আমার অন্য কোনো ইন্টেনশন ছিল না। আফ্রিদ চোখে ক্রোধের জ্বালায় প্রজ্বলিত অগ্নিশিখার মতো প্রখর হয়ে উঠছে। কপালের শিরাগুলো নীলাভ স্ফীততায় স্পন্দিত। তীব্র ক্রোধ নিয়ে নিষ্প্রভ কণ্ঠে বলে ওঠে, তবুও তুই কোলে নিয়েছিস। ঈশান বুঝে উঠতে পারল না কি করবে। পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ অসংলগ্নভাবে বলল, বস হাতে কিছু হলে তিতলি আমাকে বিয়ে করবে না। আফ্রিদ হঠাৎ করে তার হাতটি মুক্তি দিল। পুনরায় সিগারেটে আসক্ত হয়ে ধোঁয়া নির্গত করতে করতে তাচ্ছিল্যের সুরে বলল, তোর ক্যারেক্টার এত ঢিলা কেন? ঈশানের ওষ্ঠদ্বয় কিঞ্চিৎ ফাঁক হয়ে এলো। বিস্ময় আর বিরক্তি মিশ্রণে অনিচ্ছাকৃতভাবে মুখ ফসকে ছেলেটা বলে উঠল, আপনি করলে
রাসলীলার আমি করলে ক্যারেক্টার ঢিলা? এই কথাটা আফ্রিদের দৃষ্টি দহন শিকার প্রজ্বলিত হয়ে উঠল। পরিস্থিতির তীব্রতা অনুভব করতে ঈশান ছিটকে দূরে সরে এলো, নতুবা আফ্রিদ ক্রধান্বিত হয়ে নিঃশেষ ধ্বংস করত। একবার উঠি, তারপর তোর হাত বডি থেকে আলাদা করব। হতাশ হলো ঈশান। প্রত্যুত্তর বক্ষ হতেই হতাশাতপ্ত নিঃশ্বাসটুকুই নির্গত হলো। আপন মনে বিড়বিড় করে, বইয়ের হাতে গুলি খেয়েও শিক্ষা হলো না। ও কোথায়? ঈশান ঠিক বুঝলো আফ্রিদ কার কথা জিজ্ঞেস করছে। মৃদুস্বরে বলল, ম্যামকে এখানে আসতে দেয়নি বড় ম্যাডাম, খুব রেগে আছেন উনি। ইলহাম ম্যাম খুব কান্নাকাটি করছিলেন। অচিরে হাসল আফ্রিদ, নিদারুণ ভঙ্গিতে কপাল ঘষে বলল, ফুলিশ ওম্যান, আই উইল নট লেট ইউ গো সো ইজিলি। তোমার তো লজ্জা হওয়া উচিত। সেমলেস গার্ল। কল্পনার কটাক্ষ করে বলা একটি মন্তব্য মুখ বুজে সহ্য করছে ন্যান্সি। কোনো রূপ প্রতিক্রিয়া দেখাচ্ছে না। দুপুর 2টা ছুঁই ছুঁই। সে একটিবারের জন্য আফ্রিদকে দেখতে পায়নি। লোকটার অপারেশন হয়েছে, লোকটা এখন ঠিকঠাক, কিন্তু তবুও নারী সুলভ সত্তা ভীত হয়ে আছে। যতক্ষণ না সচক্ষে লোকটাকে দেখবে ততক্ষণ না প্রশমিত হবে না। স্মাইলি একপাশে চুপ করে স্থবিরনায় দণ্ডায়মান। এই মহিলার বাচনভঙ্গি মোটেও পছন্দ হচ্ছে না। ন্যান্সি রেহেন নির্লিপ্ততা সহ্য হলো না কল্পনার। ক্রোধে উন্মুক্ত হয়ে একনাগারে বলেই যাচ্ছে, আজকে যদি আফ্রিদ ভাইয়ের কিছু হয়ে যেত তবে? গড নোস তুমি ওনাকে শেষ করতে আর কি কি করবে। এতক্ষণে পত্রিকা দেখালো ন্যান্সি। শটান দাঁড়িয়ে পড়ল বিছানা ছেড়ে, কিছু একটা খুঁজতে উদ্যত হলো। তিতলি বুঝলো না কি খুঁজে চলেছে ন্যান্সি। আকস্মাৎ সকলকে অত্যাচার্য করে বলে ওঠে, কাজী কোথায় তিতলি? এই মহিলার জিভ খুব চলে, আজ ওনার জিভ কেটে ফেলবো আমি। আমাকে কাঁচি এনে দাও এক্ষুনি। সর্বাঙ্গ অসাড় হয়ে এলো কল্পনার। দু হাতে মুখ চেপে ধরল। এ মেয়ে বলে কি? স্বামী একবার হুমকি দেয় আর স্ত্রী সোজা জিভ কাটতে চলে আসছে। এবার তো তাকে জিভ গোপনে সিন্ধুকে লুকিয়ে রাখতে হবে। যখন প্রয়োজন দুটো কথা শুনিয়ে আবারও সিন্ধুকে বন্দি করে লুকিয়ে রাখবে। রুম জুড়ে পিনপতন নীরবতা। নিস্তব্ধতার বুক চিরে মাঝে মধ্যে ভেসে আসছে ন্যান্সির উষ্ণ নিঃশ্বাস ছাড়ার শব্দ, যেন দহনশীল আগ্নেয়গিরির অন্তনীল গর্জন। সেই নীরবতার বুক ছিন্ন করে আকস্মিক তীক্ষ্ণ স্বরে ময়মনায় হোসেন, হাউ ডেয়ার ইউ ইলহাম, তোমার এত সাহস হয় কি করে? তুমি আমার ছেলেকে এভাবে হার্ট করো? আমি তো তোমাকে। ময়মনায় হোসেনের এহেন অতর্কিত কাণ্ডে হু হু করে কেঁদে উঠল ন্যান্সি। আমি ইচ্ছে করে করিনি, আমার ভুল হয়ে গেছে। অন্তরের তুফান হচ্ছে ন্যান্সির, যা সমস্ত বাঁধ ভেঙে দিচ্ছে তার। হৃদয় ছিঁড়ে যাচ্ছে আফসোস আফসোসে। কাকে বুঝাবে মনের কথা? সে ভুল করে ফেলেছে, খুব বড় ভুল। বাক্য সমাপ্ত হওয়ার পূর্বেই বজ্রগতিতে সামনে এসে দাঁড়ালো ঈশান। কণ্ঠস্বর শুনে শীতল হুমকি, নিজের বিপদ ডেকে আনবেন না ম্যাম। ভুলে যাচ্ছেন ইলহাম ম্যামের ওপর একটা আঁচড় লাগলে ব্যাপারটা কত দূর যাবে। মুহূর্তেই ময়মুনা হোসেনের মধ্যে শরীর জুড়ে সঞ্চারিত হলো মৃদু কম্পন। অভ্যন্তরের ক্রোধে তার অন্তর জ্বলতে থাকলেও বাস্তবতার শীতল শৃঙ্খল তাকে স্থির করে রাখল। যদি আফ্রিদেই মেয়েটির প্রতি এমন উন্মত্ত আসক্তিতে আবদ্ধ না থাকতো, তাহলে তার পরিণতি এই ক্ষণে তিনি নির্ধারণ করে দিতেন। দরজার কাছে দাঁড়িয়ে থাকা কল্পনা বিস্ময়ে ভীতকণ্ঠে নীলাদ্রির উদ্দেশ্যে ফিসফিস করে বলল, কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা! দেখলে তো, আমি বলতাম এই মেয়ে সাধারণ কোনো মেয়ে নয়। নীলাদ্রি মুখাবয়ব জুড়ে গাঢ় উদ্বেগের ছাপ স্পষ্ট। এতদিন ইলহাম ছিল না, তাতে আফ্রিদ নিজের জগতে ব্যস্ত ছিল। সেই সুযোগে নিজেই কল্পনার বাস্তবায়ন করেছিল সে। কিন্তু এখন তো আবার ফিরে এসেছে ওরা। নীলাদ্রি কিভাবে যে মাফিয়াকে সামলাবে তা নিয়ে চিন্তার নিয়েই তার চিন্তা। মাস্টার বেডরুমে সুবিশাল বিছানায় আধশোয়া অবস্থায় রয়েছে আফ্রিদ। ফিরছে 1 ঘন্টার মধ্যে, তবে ফিরছে 1 ঘন্টার মতো হবে, অথচ আসার পর থেকে একের পর এক সিগারেট ফুঁকে চলেছে। নিজেকে সিগারেটের ধোঁয়ায় আচ্ছন্ন করে রেখেছে। বিরক্তির গাঢ় রেখা কপালে ভাঁজ ফেলে স্পষ্ট হয়ে উঠছে তার অস্থিরতা। পরনের প্যান্টটা কিছুটা নিচে নেমে গিয়ে অসাবধানতায় আন্ডারপ্যান্টের প্রান্তভাগ উন্মোচিত হয়েছে। ওপরে লম্বালম্বিভাবে লেখা ক্লেভিন কিলিন এর অক্ষরগুলো
অনায়াসে দৃষ্টিগোচর, কিন্তু সে বিষয়ে বিন্দুমাত্র ভূক্ষেপ নেই। একসময় বিছানা ছেড়ে ঠান্ডা ফ্লোরে পা রাখল। মন্থর পদক্ষেপ এগিয়ে গেল থাই গ্লাসের কাছে। এক হাত কাচের ওপর স্থির, অপর হাতে অবহেলিত ভঙ্গিতে জ্বলন্ত সিগারেট ধরে রেখেছে। লাইক সিরিয়াসলি? মানে গুলি করেছে? আর তুই কি না? ইদ্রানের গমগম কণ্ঠস্বর আচমকাই স্তব্ধ করে দিল আফ্রিদ। হুশ, ডোন্ট সাউন্ড। নিরুপায় হয়ে থেমে গেল ইদ্রান। গতকাল এসেছে আর তখন থেকেই হসপিটালে দৌড়ঝাঁপ করতে করতে একদিন পার হয়ে গেল, অথচ তার দেহ গুলিবিদ্ধ ক্ষত হয়েছে। সে দিব্যি নিশ্চিন্তে ধোয়া আস্বাদন নিচ্ছে। এ যেন এক প্রহসন। আফ্রিদ ধীরে ধীরে ইদ্রানের দিকে তাকালো। ইদ্রান দৃষ্টি স্থির করে তার কোমরের প্যান্টের এমন অবিন্যস্ত অবস্থা তার দিকে কৌতূহলের কারণ। এই থমথমে পরিবেশে হঠাৎই ব্যঙ্গরসে সুরে আফ্রিদ উচ্চারণ করলো, ছি ছি, শেষমেশ তুই আমার আন্ডার প্যান্টের দিকে লোভ করছিস? দুঃখিত, এটা তোকে প্রদান করা সম্ভব নয়। এমন বাক্য শুনে স্তম্ভীভূত ইদ্রান বিস্ময়ে কথা বলতেই ভুলে গেছে। অত্যাশ্চর্যে ওষ্ঠদায় আধখোলা হয়ে এলো। কিছুটা নাক ছিটকে বলল, ইয়াক ম্যান, তোর আন্ডারপ্যান্ট নেব আমি? ও গড! আফ্রিদ ভান করা হাই তুলে নির্লিপ্ত ভঙ্গিতে বলল, আমি দিলে তবে না তুই নিবি? চল ফুট! ইদ্রান ডাকে ফুসতে ফুসতে বলে, আই ডোন্ট নো ইলহাম তোর মতো অসভ্য নোংরা লোকের সাথে থাকে কি করে। হাউ? এই একটা সত্যি কথা বলতে তোকে কি ইলহামের কাছে আসতে হাত দেয়? আমার তো মনে হয় না। অবশ্য তোর মতো বন মানুষকে কাছে আসতে দেওয়ার প্রশ্নই ওঠে না। আফ্রিদ ঠোঁটের কোণে হাসির রেশটুকু মিলিয়ে গেল সহসা। নেমে এলো বিরক্তিকর ছায়া। কণ্ঠপুরে বেরিয়ে এলো, আমি কি তোকে ভিডিও করে দেখাবো নাকি আমাকে কাছে আসতে দেয় কিনা? যা বের হয় এক্ষুনি। কাছে আসি দেখতে চাই, ননসেন্স। ইদ্রান বিনা বাক্য পেয়ে বিরুদ্ধে উদ্যত হয়। অমনি নজর গেল সিঁড়ির দিকে। ক্লান্ত পায়ে সিঁড়ি বেয়ে উঠে আসছে ন্যান্সি। তাকে দেখা মাত্রই সতর্ক করলো, ব্রাদার, তোর ওয়াইফ আসছে। ন্যান্সির আগমনের সংবাদ কর্ণগোচর হতেই যেন আচমকা রূপান্বিত হলো আফ্রিদ। সিগারেট নিভিয়ে দ্রুত ডয়ারের দিকে ছুটে গেল। সেখান থেকে একটি মিন্ট নিয়ে তড়িঘড়ি মুখে পুরল। আলো নিভিয়ে বিছানায় শুয়ে পড়ে সাদা কম্ফোর্টার টেনে নিল শরীরের ওপর। অসুস্থতার অভিনয়ে নিজেকে নিস্তব্ধ করে ফেলল। ভ্রুকুঞ্চিত করে সেই দৃশ্য অবলোকন করছে ইদ্রান। মুহূর্ত আগে যে ব্যক্তি নির্লজ্জ স্বাচ্ছন্দ্যে সিগারেটের বিদঘুটে ধোয়া আস্বাদ করছিল, স্ত্রী আসার খবর পেয়ে সে এখন রোগীর ভান করছে। মৃদু বিরক্ত নিয়ে মনে মনে উচ্চারণ করলো, অভিনয় ওস্তাদে মাফিয়া, সাস এ রুড ম্যান। অন্ধকারে নিমজ্জিত ঘরটিতে নিস্তব্ধতার আবরণ নেমে এসেছে। জানালার ফাঁক গলে আসা তীক্ষ্ণ আলো রেখা মিশে গেছে গুমট আধারের ভেতরে। বিছানার উপর উদম গায়ে শুয়ে আছে আফ্রিদ। তার পোষ্যস্ত বুকের বাঁ পাশে সযত্নে জড়ানো ব্যান্ডেজের ফাঁক দিয়ে শুকনো রক্তের দাগ যেন অগ্নি পরীক্ষার সাক্ষ্য বহন করছে। গুলিটা শরীরে ছুঁয়ে ছুঁয়ে থেকে তাপ বেরিয়ে গেছে, কিন্তু ন্যান্সি যে অগাধ অপরাধবোধে ভুগছে। কোনো প্রাণহানি ঘটেনি, কিন্তু যদি ঘটতো, এসবে তার ব্যথা লাগে না যতটা ব্যথা লাগে তার জানকি বাচ্চা আঘাত পেলে। শুনছে বউটা নাকি তার কেঁদেছে খুব। ভাবলে তার বুকের ভেতর প্রশান্তির ঢেউ বয়ে যাচ্ছে। সাদা রঙের নরম কমফোর্টারটি অর্ধেক গায়ে চাপা, অর্ধেক খসে পড়েছে বিছানার ধারে। সেই সাদা কাপড়ে ভাঁজে শুয়ে আছে অদৃশ্য এক বেদনা, এক অগোচরে যন্ত্রণা। নিস্তরঙ্গ ঘরের বুক ভরা শূন্যতায় কেবল তার কাঁধের ওঠানামার হালকা শ্বাসের শব্দই প্রমাণ দিচ্ছে যে তার ক্লান্তি ভরা দেহের। ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো ন্যান্সি। চোখ বন্ধ করে আফ্রিদকে শুয়ে থাকতে দেখলো। তার ঠিক পিছনে রয়েছে স্মাইলি। ন্যান্সিকে এগিয়ে আসতে দেখে ভয় পেয়ে গেছে স্মাইলি। আবার কেন এসেছে সেটাই বুঝতে পারছে না। লোকটাকে গুলি করে আবার তার কাছে কেন যাচ্ছে? মস্তিষ্ক জুড়ে হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। দরজার কাছে চুপ করে দাঁড়ালো স্মাইলি। ন্যান্সি ছোট ছোট পা ফেলে ভেতরে ঢুকে যায়। বেডের কাছে গিয়ে বসলো। অসুস্থ লোকটাকে খুব গভীরভাবে অবলোকন করে চলেছে। কাপা আঙুলে ন্যান্সি যখন আলতো করে ছুঁয়ে দিল আফ্রিদের ব্যান্ডেজ বাঁধা বক্ষস্থল, নিস্তব্ধতার ভেতর দিয়ে এক অদ্ভুত শিহরণ ছড়িয়ে পড়ল। সেই স্পর্শের পরমুহূর্তে নিস্তরঙ্গ নীরবতা ভাঙল। ঝুড়িতে থাকা কাইটান হঠাৎ করে টানা সুরে ম্যাও ম্যাও করে উঠল, যেন অপ্রস্তুত মুহূর্তে অবাঞ্ছিত কোনো শব্দের মতো।
অবচেতন দৃষ্টি থেকে চোখ সরিয়ে ন্যান্সি তাকালো বিড়ালের দিকে। তার চোখের ভেতর ভয়, উদ্বেগ আর অদ্ভুত এক টানাপোড়েন খেলা করছিল। লোকটার ঘুম না ভেঙে যায় এই আশঙ্কা কাজ করছে। এমন সময় আফ্রিদ অর্ধচেতন শরীরটা নড়ে চড়ে উঠল। চোখ মেলে ধীরে ধীরে তাকালো সে। তার নিস্তেজ দৃষ্টি ভেতর ভেসে উঠল অ্যাঞ্জেলিনার মুখ। এক পলকের জন্য যেন ভুলে গেল ব্যথা, গুলির আঘাত। হ্যাঁ, ভুলবেই তো। বউ তার কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে। ভেতরে ভেতরে আনন্দ লাগে। ইস, বোকা বউটা। তার তীক্ষ্ণ শক্তিহীন হাত এগিয়ে এসে ছুঁয়ে দিল ন্যান্সির গাল। সেই স্পর্শে সারা শরীর হালকা কেঁপে উঠল মেয়েটার। গালে এক অচেনা আগুনের উত্তাপ ছড়িয়ে পড়ল, যেন আফ্রিদের আঙুলে শুধু ছোঁয়া ছিল না, ছিল এক নীরব স্বীকারোক্তি, গভীরতম অনুভূতি। ন্যান্সি ফের আফ্রিদের মুখটা দেখে। নীলাভ মণিজোড়া তার দিকে তাকিয়ে আছে। ন্যান্সি নিষ্প্রভ হয়ে বসে আছে। তার কেন এত মায়া হয় আফ্রিদের জন্য? সে তো ভালোবাসে না, সে তো ভালোবাসে তাকে, কিন্তু স্বীকার করেনি কখনো। শুধু স্বামী বলেই কি এত মায়া, ভালোবাসা? আফ্রিদ ভালো মানুষ নয়, সে একজন মাফিয়া, একজন নিষ্ঠুর পাষণ্ড মানুষ, এক খারাপ লোক। তার জন্য মায়া হওয়াটা বোকামি, তাই না? তাকে ভালোবাসাটা বোকামি না। আফ্রিদ ওষ্ঠবাঁকি হেসে বলল, এসব গুলিতে আমার কিচ্ছু হবে না অ্যাঞ্জেলিনা। একটু থামে আফ্রিদ। ন্যান্সির হাতটা টেনে মুখের কাছে নিয়ে এলো। আলতো করে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল, তোর বোকা চোখের চাহনি আমার পাষণ্ড হৃদয় এফোর ওপর করে দেওয়ার ক্ষমতা রাখে বউ। ন্যান্সি মৃদু হাসলো। বউ ডাকলো আফ্রিদ। ব্যঙ্গ করে বলল, আমি গুলি করেছি আপনাকে। এত কিছুর পর এসব কথা বোকামি নয় আফ্রিদে হোসেন। আপনার তো আমাকে মেরে ফেলা উচিত, তাই নয় কি? আফ্রিদ কম্পিউটারটা সরিয়ে দিল। নিজের বুকে আসতে বলে ইশারায়। উফ, একটুও বোকামি নয় জানকি বাচ্চা। আমার অ্যাঞ্জেলিনা এখন স্ট্রং হয়ে গেছে, লড়তে শিখেছে, রিভলভার চালাতে শিখেছে। এটা তো একটা গুড পয়েন্ট। ন্যান্সি নির্বিকার দৃষ্টিতে তাকালো আফ্রিদের দিকে। বাট আফসোস, নিশানা ঠিকঠাক করতে পারে না। দু হাতে আকস্মাৎ মুখ ঢেকে হাউমাউ করে কেঁদে উঠল ন্যান্সি। এক নাগারে বিড়বিড় করে আওড়ে চলেছে, আমি ইচ্ছে করে করিনি। আপনি আপনি ধমক দিয়েছেন বলেই ভুলবশত। আই এম সরি, আমার খুব ভুল হয়ে গেছে। থেমে থেমে একটা একটা করে বাক্য বলছে রমণী। ঠোঁটে বৃদ্ধা আঙুল চেপে হাসি চাপার চেষ্টা করে চলেছে মনস্টার মাফিয়া। কাঁদছিস কেন তুই? ন্যান্সি হিকড়ে কেঁদে কেঁদে বলে, যদি যদি আপনার হার্টে গুলিটা লাগতো, আমি আমি তখন আমি কি করতাম আফ্রিদ? আফ্রিদ হালকা হেসে ন্যান্সির হাতটা টেনে বুকের ওপর রাখলো। ন্যান্সি আতঙ্কে উঠে ব্যান্ডেজের ওপর হাত রেখে, কি করছেন, ব্যথা পাবেন তো? আফ্রিদ উচ্ছ্বসিত কণ্ঠে বলে ওঠে। স্পন্দন অনুভব করতে পারছিস? ন্যান্সি শুষ্ক ঢোক গিলল। সত্যি সে অনুভব করতে পারছে তার হৃদস্পন্দন। স্মিত কণ্ঠে মেয়েটা বলে, আপনার স্পন্দন আমি আমি ফিল করতে পারছি। আমি ফিল করতে পারছি না। আফ্রিদ মন্থর গতিতে হাতটা ডান দিক থেকে চেপে ধরে বলল, এবার? ন্যান্সি অনুভব করছে কিছু একটা স্ফীত হয়ে আবার মিলিয়ে যাচ্ছে। ভেতরে উৎকণ্ঠার সূক্ষ্ম উদ্বেগটুকু দূর করতে তরিতে কান পাতল বুকের ডান দিকে। হাত শুনতে পাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছে স্পন্দন। মেয়েটা বিস্ময়াভূত হয়ে অস্ফুট স্বরে বলে, এটা এটা কি করে সম্ভব আফ্রিদ? আপনার স্পন্দন? হালকা হাসলো আফ্রিদ। ন্যান্সির গাল ছুঁয়ে ফের বলল, ডেক্সট্রোকার্ডিয়া। প্রশ্নবিদ্ধ নয়নে চেয়ে আছে কন্যা। অর্থ ধরতে পারল না তার ছোট মস্তিষ্ক। আফ্রিদ সাবলীলা গলায় বলতে লাগলো, ডেক্সট্রোকার্ডিয়া, এটা সাধারণ অনেক রোগে বলে, কিন্তু আসলে এটা জন্মগত শারীরিক সমস্যা। পৃথিবীতে অদ্ভুত খুব অল্প কিছু মানুষের হৃদয় বুকের ডান পাশে থাকে। এই অবস্থা চিকিৎসা বিজ্ঞানে ডেক্সট্রোকার্ডিয়া নামে পরিচিত। সাধারণ মানুষের হৃৎপিণ্ড স্বাভাবিকভাবে বুকের বাঁ পাশে থাকে, কিন্তু তার হৃৎপিণ্ড স্বাভাবিকভাবে বুকের ডান দিকে। এটা বিরল ঘটনা। পৃথিবীর প্রায় 10,000 জনের মধ্যে একজন, মানে শতকরা 0.01 খুঁজে পাওয়া সম্ভব। সেই বিরল মানুষের তালিকায় আমি একজন, আফ্রিদ হোসেন। এটা আমার জন্মগত শারীরিক সমস্যা। কিছু মানুষের ক্ষেত্রে শুধু হৃদয় নয়, শরীরের অন্যান্য অঙ্গ উল্টো দিকে থাকে। এই অবস্থাকে বলা হয় ইস্টিয়াস ইনভার্সাস। কিন্তু আমার ক্ষেত্রে তা নয়। আমার শরীরে সব কিছু স্বাভাবিক, কিন্তু হৃদয়টা যেন নিয়ম ভেঙে
ডান পাশে গিয়ে বসেছে। এতক্ষণ যাবৎ আদর্শ শ্রোতার ন্যায় কথাগুলো শুনে গিয়েছে। চোখ দুটো টলটল করছে তার। ধীরে ধীরে হাত ছুঁয়ে যাচ্ছে তার বুকের ডান দিকে। কাঁপা কাঁপা গলায় বলল, এখানে আপনার হৃদয়? আফ্রিদ মুচকি হেসে সেই হাতটা স্পর্শ করে বলল, হুঁ, আমার হৃদয় এখানে নয়, আমার হৃদয় সামনে থাকা মেয়েটি। ন্যান্সি নাক টানল। ভাগ্য আফ্রিদি হোসেনের সহায় ছিল বলে লোকটা বেঁচে গেল, নয়তো কি হতে পারত ভাবতে অন্তর্নীলে ভয়ে সে দিয়ে যাচ্ছে। আফ্রিদ এবার বিরক্তকর কণ্ঠে বলে, এবার কি বুকে আসবি? ন্যান্সি নড়ে চড়ে ওঠে। আফ্রিদ হাত দুটো মেলে বুকে ডাকছে তাকে। মেয়েটা একটুও সময় ধীরে ধীরে বুকের দিকে এগিয়ে গেল। দরজার কাছে দাঁড়িয়ে থাকা স্মাইলি ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। ভেতরের কথাগুলো শুনতেই পাচ্ছে না, এত আস্তে আস্তে কথা বলছে তারা। কিন্তু চোখ দুটো বড়সড় হয়ে এসেছে। ইলহাম একজন পুরুষের বুকে চলে যাচ্ছে। আচ্ছা, তারা কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাকি হাজব্যান্ড ওয়াইফ? যদি হাজব্যান্ড ওয়াইফ হয় তাহলে সে কেন স্পেনে থাকাকালীন বলেছিল তার বয়ফ্রেন্ড আছে? বলতেই তো পারত সে বিবাহিত। আচ্ছা, যদি হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড হয়েও থাকে তাহলে কেন ইলহাম গুলি করলো তাকে? কাঁধে কারো স্পর্শ পেয়ে হকচকিয়ে গেল স্মাইলি। ইদরান দাঁড়িয়ে আছে, গম্ভীর কণ্ঠে বলে, এখানে কি করছো? স্মাইলি আমতা আমতা করে বলল, আমি দেখছিলাম ইলহাম এখানে কি করছে। আচ্ছা চার্ম, এখানে এসব কি হচ্ছে? ওই লোকটা কি হয় ইলহামের? ইদরান এক পলক ভেতরে উকি দিয়ে তারপর আলতো করে দরজাটা টেনে বন্ধ করে দিল। দরজা টেনে দিতেই ওটা অটোমেটিক লক হয়ে গেল। আপাতত পাসওয়ার্ড এবং ফিঙ্গারপ্রিন্ট ছাড়া খুলবে না। স্মাইলির হাতটা শক্ত করে ধরে বলল, ওরা একে অপরে কি হয় সেটা বোঝার মতো বুদ্ধি তোমার হয়নি। স্মাইলি ড্যাব ড্যাব করে চেয়ে আছে ইদরানের দিকে। সে বুঝবে না মানেটা কি? স্মাইলিকে টেনে নিয়ে যেতে লাগলো ইদরান। সোফার গাঢ় আবরণে আধশোয়া ভঙ্গিতে বসে আছে ইদরান। ঠোঁটের কোণে এক তাচ্ছিলের শানিত রেখা। চারপাশে নেমে এসেছে এক অদৃশ্য নিস্তব্ধতা। সেই গাঢ় নিস্তব্ধতা ভেঙে ইদরান বলল, হোয়াট ডিড ইউ ডু দিস লিটল প্রিন্সেস? হু হু শব্দে কেঁদে ফেলল স্মাইলি। বুক ফাটা কান্নায় কণ্ঠরোধ হয়ে আসছে মেয়েটার। আমি এমন চাইনি চার্ম। আই ডিড নট ওয়ান্ট দিস চার্ম। আই জাস্ট ওয়ান্টেড মাই মাদার, অনলি হার। ইসকিয়াস আমাকে বলেছিল মাকে এনে দেবে। আমি সত্যি বুঝতে পারিনি। ইদরান নিশ্চুপ। স্মাইলি কাঁদছে, অথচ তাকে শাস্তি দিতে পারছে না ইদরান। ডাজ নট ইয়োর সিন ডিজার্ভ এ পানিশমেন্ট প্রিন্সেস? কাপা কাপা চোখে তাকায় স্মাইলি, নয়নজোড়া রক্তিম অশ্রুতে পূর্ণ। আপনি সত্যি আমাকে শাস্তি দিবেন চার্ম? নিঃসংকোচে প্রত্যুত্তর করল ইদরান, ইয়েস। এক মুহূর্ত থেমে আবারও বলল, ফ্রম টুডে ইউ উইল লিভ হিয়ার অ্যাজ এ প্রিজনার অ্যান্ড ইউ উইল নেভার সি ইয়োর মাদার, মিসেস এনা। ইদরানের এমন সিদ্ধান্তে বুকের ভিতর মোচড় দিয়ে উঠল স্মাইলির। রুখে দাঁড়ানো তৎক্ষণাৎ। প্লিজ চার্ম, এমন করবেন না। আমি আমার মাকে দেখতে চাই। আপনার যতদিন ইচ্ছা আমাকে বন্দি রাখুন, কিন্তু আমার মাকে দেখতে দিন। কোথায় উনি? প্লিজ চার্ম, বলুন। ইদরান আর একটি শব্দ বলল না। স্মাইলিকে পাশ কাটিয়ে বেরিয়ে গেল। স্মাইলি পাথরের ন্যায় বনে গেল। এতটা খারাপ কেন ইদরান? তাকে তো ভালোবাসতো স্মাইলি, তাহলে কেন এমন করলো সে? এক দৃষ্টিতে চেয়ে আছে ন্যান্সি ওই শুভ্র রঙা মুখ পানে। ব্যথার লেশমাত্র নেই চোখে মুখে তাকে জড়িয়ে ধরার সে কি তৃপ্তি। ন্যান্সি কেমন নিষ্প্রভ চোখে তাকিয়ে থাকতে দেখে ধিমি আজই জিজ্ঞেস করে, কি? ন্যান্সি দুধারে মাথা নাড়িয়ে অসম্মতি জানায়, কিচ্ছুটি না। কিন্তু মনের মধ্যে তো খচখচানি রয়ে গেছে তার। এতদিন কাছাকাছি থাকা সত্ত্বেও একটুও জানতে পারল না সে। আপনি আমাকে বললেন না হার্টের বিষয়ে? আফ্রিদ হাসল, স্নিগ্ধ কোমল হাসি। পাল্টা প্রশ্ন ছুড়ে, বলিনি। আমার যতদূর মনে আছে আমি বলেছি তোকে। বিস্ময় স্থবির ন্যান্সি। এত ডাহা মিথ্যে কথা। কবে কখন তাকে বলেছে এটা? বিস্ময় কণ্ঠপুরে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, কখন বলেছেন? আফ্রিদ নাক টিপে ধরে রমণীর হাস্যরেখা প্রস্ফুটিত হলো অধর দুটিতে। বিদ্রুপাত্মক কণ্ঠে বলল, মনে কর বলেছি। বললে তবে না মনে পড়বে। ন্যান্সি সরু দৃষ্টিতে চাইতে আফ্রিদ বলল, আমি কিন্তু তোকে স্পেনে থাকাকালীন বলেছিলাম গুলি করলে বাঁ দিকে করবি। আমার বুকের বাঁ দিকটা নয়, ডান দিকটা তোকে ভালোবাসে। ন্যান্সি স্তম্ভিত বাকরুদ্ধ। সত্যি বলেছিল, কিন্তু তার ছোট মস্তিষ্ক ঢুকেনি। ন্যান্সি মাথা খুঁজে
রেখেছে। ন্যান্সি মাথা গুজে রেখেছে আফ্রিদের উষ্ণ বুকের ভেতর। বুকের গভীর স্পন্দনে তার দম আটকাতে লাগছিল, তবুও সে পালাতে পারছিল না। আফ্রিদের অপাত হাত পিঠের বাঁক বেয়ে নেমে এসে তাকে আরও অস্থির করে তুলছিল। এক ঝটকায় জ্যাকেট ছুঁড়ে ফেলার পর কাইটানের ম্যাও ধ্বনি যেন মুহূর্তটাকে আরও বৈদ্যুতিক করে তুলল। আফ্রিদ হঠাৎ হেসকাটানি ন্যান্সিকে আরও জোরে টেনে নিল বুকে। এক নিঃশ্বাসের ব্যবধানে থাকলো না আর। চোখের কার্নিশ লালচে আভায় ভরা, দৃষ্টিতে ছিল এক অদম্য ইচ্ছা। তার ভেতরকার আগুন ছড়িয়ে পড়তে লাগলো বাতাসে। শুকনো ঢোক গিলে ন্যান্সি কিছু বলার চেষ্টা করতেই আফ্রিদ আর কোনো সুযোগ দিল না। নিঃশব্দে বেপরোয়া তীব্রতায় নিজের ঠোঁট দিয়ে ঢেকে ফেল ন্যান্সির ওষ্ঠ। সেই চুম্বন ছিল না, নিছক মধুর সম্পর্ক ছিল এক দমবন্ধ করা ঝড়, যেখানে ন্যান্সির সমস্ত প্রতিবাদ মুহূর্তেই গলে গেল। আফ্রিদের ঠোঁটের প্রতিটি আঁকড়ে ধরা টানার শরীরকে কাঁপিয়ে তুলল। বুকের ভেতর থেকে বেরিয়ে এলো এক অচেনা দীর্ঘশ্বাস। তাদের দুজনের ঠোঁটের ভাঁজে মিশে গেল অজস্র অনুচ্চারিত কথা, জমে থাকা দুঃখ আর এক অদম্য আকাঙ্ক্ষা। সময় থমকে দাঁড়ালো কেবল দমবন্ধ করা চুম্বনে। অবাধ্য হাত দুটো ফিটিং ড্রেসটা টেনে খুলতে উদ্যত হলো। ন্যান্সি বাধা দিল। আফ্রিদ ওষ্ঠ ছেড়ে গলদেশে হামলে পড়ে। আফ্রিদের বেপরোয়া স্পর্শে মুচড়ে যায় মেয়েটা। আফ্রিদ থামে না। এদিকে তার বাঁ পাশে বাঁধা ব্যান্ডেজ লাল হয়ে আসছে, রক্ত বের হচ্ছে। চোখ দুটো বড় হয়ে এলো ন্যান্সির। বিস্ময়াভূত স্বরে বলল, আফ্রিদ, রক্ত? আফ্রিদ? আফ্রিদ যেন শুনতেই পাচ্ছে না। আফ্রিদ চুমুতে চুমুতে অস্থির করে তুলে ন্যান্সিকে। এদিকে বাস্কেট থেকে কাইটান নিচে পড়ে গেল। ন্যান্সি চমকে উঠল। আফ্রিদ, সরুন, কাইটান পড়ে গেছে। কি করছেন? সরুন। আপনি এসব কি করছেন আফ্রিদ? আপনি অসুস্থ, সরুন। আফ্রিদ ছাড়ে না ন্যান্সিকে, চেপে ধরে রাখে বিছানার সাথে। ন্যান্সির এত নড়াচড়া মোটেও ভালো লাগে না মাফিয়া কিংয়ের কাছে। রাগে ফুঁসতে ফুঁসতে দু হাত মাথার ওপর চেপে ধরে হিসিয়ে বলে, হোয়াই দ্য হেল আর ইউ অ্যাক্টিং লাইক ইউ আর অ্যালার্জিক? হু আরেন্ট ইউ আর গার্ল? ইউ গুড বি পুলিং মি ক্লোজ, সাপোর্টিং মি মোর। কপালে শিরাগুলো ক্রমশ স্ফীত হচ্ছে লোকটার। ক্রোধান্বিতে জ্বলছে সে। আশ্চম্বিতে ন্যান্সির গাল চেপে হিসিয়ে বলে, হোয়াই আর ইউ মুডিং সো ম্যাচ? ডু ইউ কেয়ার মোর অ্যাবাউট দ্যাট বাস্টার্ড দ্যান মি? হোয়াই দ্য হেল ডু ইউ রিয়াক্ট লাইক দিস হোয়েন এভার আই অ্যাম টাচ ইউ? চিকন নাকটা ক্রমশ ফুলছে। চোখ দুটো লাল হয়ে আসছে ন্যান্সির। চোখ মুখ লাল হয়ে আসছে। আফ্রিদের ভেতরের রাগ পানি হয়ে গেল। দুগালে টুপটুপ চুমুকে আদরে গলায় পড়ল, সরি সরি সোনা বাচ্চাটা, আর বকবো না। রাগ করে না, একটু ভালোবাসি জান বাচ্চা আমার। এত রাগিস না। সরি সরি, প্লিজ লেট মি হোয়াইট অ্যান্ড প্যাম্পার মাই লিটল জানকি। অন্ধকারে ঘেরা নিস্তব্ধ রুম হঠাৎ যেন উন্মত্ততার অগ্নিশিখায় জ্বলে উঠল। আফ্রিদ আর ন্যান্সি দুজনের নিঃশ্বাস মিলে গড়ে তুলল এক অচেনা ছন্দ, যা দেয়ালে দেয়ালে ধাক্কা খেয়ে আবার তীব্র হয়ে উঠছিল। আফ্রিদের চোখে কোনো নিয়ম নেই, নেই শৃঙ্খলা, কেবল এক অদম্য আকাঙ্ক্ষা। ন্যান্সি তার সমগ্র প্রতিবাদ ভুলে আঁকড়ে ধরল আফ্রিদের উন্মুক্ত পিঠ। নখের আঁচড়ে, নিঃশ্বাসের ভারে, কণ্ঠের অস্ফুট গোঙানি মুহূর্তে আরও উন্মাদ হয়ে উঠছিল আফ্রিদের ঠোঁট কখনো ন্যান্সির মুখে, কখনো গলায়, কখনো বুকের কাছে পথ খুঁজে ফিরছিল। সেই স্পর্শে ন্যান্সির শরীর একবার কেঁপে উঠছিল, যেন অদৃশ্য ঝড়ের দোলা লাগছে। সে ক্ষীণস্বরে ফিসফিস করে বলছিল, আফ্রিদ থামুন, খারাপ মানুষ। কিন্তু আফ্রিদের উত্তর এলো দীর্ঘ নিঃশ্বাসে ভেসে আসা শব্দে। স্মিত স্বরে বলে, আজকে খারাপ থাকি, কাল থেকে তোর ভদ্র আফ্রিদ হব। ন্যান্সি প্রতিবাদ জানাতে মুখ খুলতে আফ্রিদ শক্ত হাত তার ঠোঁটে চেপে ধরে বসল। সেই হাতে মুহূর্তের মধ্যে একের পর এক কামড় বসিয়ে দিল। ন্যান্সি যেন যন্ত্রণার ভেতরেই খুঁজে নিচ্ছে নিজের মুক্তি। আফ্রিদের গভীর স্পর্শগুলো সইতে হিমশিম খাবে বলেই কি ন্যান্সি মুখে হাতটা চেপে ধরল আফ্রিদ। তবুও দুজনের দেহে লেপ্টে রইল একাকার হয়ে। উষ্ণ স্রোতে ভেসে গিয়েছে দুজনেই।
হ্যালো এভরিওয়ান, আজকের পর্বটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও।